এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জানো ফুল, তোমার মতোই আমার আঙিনায় এক রক্তজবা আছে। সে তোমার থেকেও অধিক মোহনীয়, তুলনাহীন, অপূর্ব। কষ্টে বলে শেহবাজ তার শির অম্বরের পানে উঁচু করে। প্রকৃতিতে বইতে থাকা প্রমঞ্জন বায়ু ছুঁয়ে যায় তার দেহ। শীতল স্পর্শের নেত্রযুগল বন্ধ করে নেয় সে। ফের অতীব মায়া মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমি আর নেই আমাতে, আমি বিলীন হয়েছি ওই রক্তজবাতে। আমি ছিলাম আগুন, ছিলাম তপ্ত মরু, ছিলাম ঝড়ের রুদ্রতা, ছিলাম দুঃসহ গুরু। আমার চোখে ছিল নিঃসঙ্গ রাতের জ্বালা, আমার বুকে ছিল নির্দয়তার কাটা ঢালা। আমি চিনতাম শুধু কঠোরতার ভাষা, নিষ্ঠুরতার বাঁধনে বেঁধেছিলাম আশা। হৃদয় বলেও যে কিছু থাকে, সে কথার মর্ম আমি বুঝিনি আগে। তবু এলে ফুল, অচেনা বাতাসের মতো, নিভৃতে ছুঁয়ে দিলে রুদ্র মন যত। তোমার চোখে ছিল অশ্রুর নীরব আবেদন, তোমার কণ্ঠে ছিল মধুর এক স্পন্দন। যে হাতে আমি অসংখ্য তলোয়ার ধরেছি, সে হাতই আজ তোমার আঙুলে জড়েছি। যে চোখে ছিল জ্বলন্ত বিদ্রোহের আজ, সে চোখে আজ দেখেছি তোমার শান্তির সাজ। হায়, আমি কি তবে সে আগের মানুষ, নাকি তোমার ছোঁয়ায় জন্ম হওয়া এক নতুন রূপ? তুমি কি জাদুকরী, নাকি বিধাতার সুর? তোমার স্পর্শে আমি হয়েছি সুমধুর। তাই আজ অস্ত্র ছুঁড়ে হৃদয়টা দিলাম তোমার প্রেমে, আমি এক নতুন আমি হলাম। তাই আমি আর নেই আমাতে, আমি বিলীন হলাম তুমি নামক প্রেমময় রক্ত জবাতে। জবা বসে আছে নিজ কক্ষের বারান্দায়। সেখান থেকে দেখছে দূর দিগন্ত, দেখছে প্রকৃতির সাথে সন্ধিক্ষণ সকল উদ্ভিদকুলের। চোখের সামনে ঝুলে থাকা পেয়ারা গাছের সজীব ও টসটসে ফলগুলো তার মনকে আকর্ষণ করেছে। ছোট্ট মনটা খুব করে চায় প্রকৃতির এই সন্ধিক্ষণের মুহূর্তে নিজ হাতে সে পেয়ারা ছিঁড়ে লবণ ও মরিচ দিয়ে চটকে খেতে। কিন্তু কি করে খাবে সে? তার চেয়ে মহলের বাইরে যাওয়া নিষিদ্ধ। মনটা বেজায় খারাপ হলো জবার। তাই বারান্দা থেকে উঠে কক্ষে প্রবেশ করে দর্পণের সম্মুখে দাঁড়িয়ে কোমরে হাত গুজে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, বদ রাগী ফুসো বাবু, একটু বাইরে যাওয়ার অনুমতি দিলে কি এমন ক্ষতি হতো? না আছে কথায় রস, না আছে মুখে হাসি, শুধু পারে সারা দিন বলতে ফুল এটা করবে না, ওটা করবে না, ফুল এটা আমি পছন্দ করি না, ওটা করলে শাস্তি পেতে হবে, ফুল আবার অনুকরণ করবে না, শুধু করবে না, করবে না, করবে না। কেন এত নিষেধাজ্ঞা? কই, আমি কি কখনো বলেছি আমাকে ফুল ডাকবেন না, আমায় হাঁসের ছানা বলবেন না? কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ে জবা। ফের হঠাৎ দর্পণের মধ্যে নজরে পড়ে শেহবাজের একখানা শুভ্র রঙের শাল। মুহূর্তেই জবার সমগ্র গাল রক্তিম বর্ণ ধারণ করে গরম হয়ে ওঠে। সকালে শেহবাজের বলা কথা স্মৃতিচারিত হয়ে লজ্জায় জবা নিজ মুখে 2 হাত ধারা ঢেকে বলে ওঠে, এখন তো আপনি নির্লজ্জ হয়ে যাচ্ছেন দিন দিন। জবার কথার মাঝে শাহানুর শব্দহীন পদচারণে জবার সম্মুখে এসে প্রশ্ন করে, কে নির্লজ্জ হয়ে যাচ্ছে? শাহানুরের প্রশ্নে জবা থতমত খেয়ে মুখ থেকে হাত সরিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, কেউ না। বলে শাহানুরকে পরক্ষণে জবা ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন করে, আপাজান, আপনার মুখ এত মলিন কেন? জবার প্রশ্নে শাহানুর অবুঝের ন্যায় তার পানে খানিকক্ষণ চেয়ে থেকে কোনো কথা না বলে ফের কক্ষ হতে বাহির হয়ে চলে যায়। জবা অবাক হয়ে দেখে শাহানুরের এই নির্লিপ্ততা। এতদিন হয়েছে সে কখনো শাহানুরের এহেন ভাব দেখেনি। শাহানুর জবার কক্ষ থেকে বের হয়ে সোজা নিজ কক্ষে গিয়ে জানালার সামনে দাঁড়িয়ে দৃষ্টি দেয় অম্বরে। আজ অম্বরটা তার চঞ্চল মনে কেমন শূন্য অনুভূতি হচ্ছে। তার সেখান থেকে দৃষ্টি সরিয়ে দূরে বাগানে কর্মরত সেলিমের পানি ত্যাগ করে। শাহানুরের অবশ মনটা আজ কেন জানি অতীব অস্থিরতায় আনচাট করছে। গত রাতে সেলিমের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু এখনো অজানা কারণে ব্যথিত করছে তার মন। তাই সে অস্থির চোখে সেলিমকে দেখে বোঝার চেষ্টা করে তার যন্ত্রণাটুকু। কিন্তু হায়, সে কি করে জানবে তার যন্ত্রণার ইতিহাস? নিয়তের নির্মম পরিহাসে সেই যন্ত্রণার উদ্ভাস।
রুকায়ের অনুভূতিহীন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। এক শূন্যতা যেন তাকে ঘিরে ধরেছে। অনুভূতি শূন্য এক অস্তিত্বের মধ্যে হারিয়ে গেছে সে। আজ তার মনে কোনো অনুভূতির ঝড় নেই, কোনো আবেগ নেই, শুধু একরকম অবাস্তবতা। চাচি জানের তাকে করা অবিশ্বাসের কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছে, অথচ সে বুঝতে পারছে না তার যন্ত্রণা কিসের জন্য। জোনাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তাকে কষ্ট দিচ্ছে, নাকি বিবাহের অন্তর্নিহিত কারণ? কিছুটা স্পষ্ট নয়। চিন্তাগুলো কেমন কুয়াশায় ঢাকা। মাথার ভেতরে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে, অসহনীয় এক যন্ত্রণা গ্রাস করছে তাকে। দু হাত দিয়ে মাথা চেপে ধরে বসে থাকে সে, যেন এই ব্যথা থেকে মুক্তি পেতে চায়। ঠিক তখনই যাওয়া রুকায়ার কক্ষে প্রবেশ করে। রুকায়ার এই বিপর্যস্ত অবস্থা দেখে সে থমকে দাঁড়ায়, উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে, আপাজান আপনার কি হয়েছে? যাবার প্রশ্নে রুকাইয়া মাথা তুলে চায় সম্মুখে। জবাকে দেখে অদ্ভুতভাবে তাকায় সে, আর জবা রুকাইয়ার মুখশ্রীর করুণ হালাত দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করে, আপনি কি বিবাহে রাজি নন? যাবার কথায় রুকাইয়া তৎক্ষণাৎ নিজেকে সামলে বলে ওঠে, তেমন কিছু নয়, তুমি বসো। রুকাইয়ার প্রত্যুত্তরে জবা অধরে একটু হাসির রেখা টেনে বলে ওঠে, আপাজান আপনি যতই আমার থেকে লুকানোর চেষ্টা করুন না কেন, আপনি পারবেন না, কারণ আপনার পরিস্থিতির সাথে যে আমি পরিচিত। কষ্টে বলে জবা খানিকক্ষণ চুপ থেকে ফের বলে ওঠে, আমি জানি না কেন আপনি এই বিবাহে দ্বিমত পোষণ করছেন। আমি শুধু ছোট বোন হিসেবে আপনাকে বলতে চাই, আপনি যেমন ভালো তেমন জুনায়েদ ভাই জানো। দেখবেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। যাবার কথায় রুকাইয়া খানিক হাসি দিয়ে বলে ওঠে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? রুকায়ের প্রশ্নে জবা স্তব্ধ হয়ে যায়। তখনই মনে পড়ে যায় সেদিনের রুকায়ের বলা কথাগুলো। জবা মনে মনে হেসে ওঠে। রুকায়ের সত্যি বলেছিল, এই মহল তার এখন সোনায় মোড়া বন্দি খাঁচা মনে হয় না। এখন সবকিছু তার অসহ্য মনে হয় না, বরং সকল অসহ্য কিছু তাকে প্রশান্তি দেয়। শেহবাজ নামক পুরুষটি অদ্ভুতভাবে তার সকল খারাপ লাগার ওষুধ হয়ে উঠেছে। কথাগুলো ভেবেই জবা রুকায়ের সাথে তাকিয়ে থাকে অম্বরের পানে। আকাশ একটাই, কিন্তু আজ 3 নারীর কাছে আকাশ 3 রূপে ধরা দিচ্ছে, কারণ 3 জনের মনেই আজ 3 রকম অনুভূতির আনাগোনা। তাই বলা চলে মানুষ সকল জিনিস দেখে তার অনুভূতি দিয়ে। যার অনুভূতি যেমন, সে তার চারপাশকে উপলব্ধি করে তেমন রূপে। ধীরে ধীরে ধরনী নিজের কালো চাদরে মুড়িয়ে দিবাকরে নিজ বুকে লুকায়িত করে রাত্রিকে উপহার দেয় চন্দ্র। সকল প্রাণীকুলে ফেরে নিজ নিরে। জবা অপেক্ষা করছে শেহবাজের জন্য। মনটা তার কেমন আনচান করছে তাকে দেখার উদ্দেশ্যে। কি একটা অবস্থা হয়েছে তার। বেহায়া মনটা সারাক্ষণ শুধু ফুসুবাবু করে, কিন্তু ফুসুবাবু তো বাজারে ব্যস্ত মানুষ। রাত ছাড়া তার দেখা মেলা যে ভারী কষ্টের। জবার ভাবনার মাঝে দরজা খুলে আগমন ঘটে শেহবাজের। দরজার শব্দ পেতে আর চোখে সে একবার শেহবাজকে দেখে ঘাপটি মেরে বসে থাকে বিছানায়। শেহবাজ একবার যাবার ভাবভঙ্গি পরখ করে প্রকঞ্চিত করে নেয়। ফের যাবার কোনো নড়চড় না দেখে গম্ভীর ভাবে বলে ওঠে, ফুল পাঞ্জাবিটা খুলতে সাহায্য করো। শেহবাজের কথায় জবা কোনো কথা না বলে তৎক্ষণাৎ উঠে তার সম্মুখে এসে পাঞ্জাবি খুলতে ব্যস্ত হয়ে পড়ে। অসাবধানতা বশত জবার হাতের চাপ লেগে যায় শেহবাজের ক্ষতস্থানে। মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে নেয় সে। এহেন দৃশ্যতে জবা উদ্ভ্রান্তের মতো শেহবাজের উন্মুক্ত বুকে অনবরত ফু দিতে দিতে ব্যথিত কণ্ঠে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করুন। খুব ব্যথা পেয়েছেন না? আমায় দয়া করে মাফ করে দিন। এখন আমি কি করব? জবার এহেন হালাত দেখে শেহবাজ জবার ছোট্ট বুকটা নিজ হাতের অন্তরালে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, ফুল, আমি ঠিক আছি, শান্ত হও তুমি। কথাগুলো বলেই জবার দৃষ্টিতে দৃষ্টি রেখে শেহবাজ তার অশ্রুসিক্ত নয়ন থেকে গড়িয়ে পড়া পানি নিজ হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছে প্রশ্ন করে, আজ হাঁসের ছানার মতো ঠোঁট ফুলিয়ে রেখেছিলেন কেন? কি হয়েছে? শেহবাজের প্রশ্নে জবা আনমনে ব্যথিত কণ্ঠে বলে ওঠে, আপনি এত বিলম্ব করে কেন আসেন? আমি যে আপনার অপেক্ষায় বসে থাকি, একটু দ্রুত কি আসা যায় না? জবার বলা কথায় শেহবাজের হৃদযন্ত্রটা ধুকপুক করে উঠল অনিয়ন্ত্রিত ভাবে। সে তৎক্ষণাৎ বিছানায় বসে নিজ শক্ত হাতে জবাকে সম্মুখে টেনে দণ্ডায়মান থাকা জবার কাঁধে মাথা রেখে নাট্যযুগল বন্ধ করে নেয়। শেহবাজের এমন আচরণে জবা চিন্তিত হয়ে অস্থির কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আপনার? কি কষ্ট হচ্ছে কোথাও? হাকিমকে ডাকতে বলবো?
বুকে মাথা রেখেও জবার অস্থিরতা শেহবাজের দৃষ্টি এড়ায় না। তার শ্বাস প্রশ্বাসের চঞ্চলতা, দৃষ্টির অস্থিরতা সবকিছু স্পষ্ট হয়ে ধরা পড়ে তার কাছে। ফের জবাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিজের শক্ত বাহু পাশে জবাকে একটু দূরত্ব না রেখে আরো নিকটে আবদ্ধ করে শেহবাজ। ফের কাঁধে রাখা নিজ লৌহ দৃঢ় মস্তক সন্তর্পণে নামিয়ে জবার কোমল বুকে ঢাকায়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। গভীর এক আকাঙ্ক্ষায় সুর তাতে স্পষ্ট হয়ে ওঠে। তারপর কণ্ঠস্বরে নিম্ন করে বলে ওঠে, বিলম্বে আসায় কি আমার হাঁসের ছানার অভিমান হয়েছে? শব্দগুলো বাতাসে মিশে গিয়ে শিহরণ ছুড়ে দেয় জবার সমস্ত সত্তায়, যেন প্রতিটি রক্তকণিকা বিদ্যুৎ স্পৃষ্টির মতো হয়ে ওঠে। শেহবাজের স্বরের গভীরতা, তার শক্ত বাহুপাশ সব মিলিয়ে জবা মুহূর্তের জন্য নিথর হয়ে পড়ে। তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, ঠোঁট নড়ে না, মস্তিষ্কে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। জবার এই নিস্তব্ধতা শেহবাজের দৃষ্টি এড়ায় না। সে ধীরে ধীরে জবার বুক থেকে নিজের মাথা তুলে নেয়, তার চোখে এক গভীর দৃষ্টি নিক্ষেপ করে। এমন মুহূর্তে এক হাতে জবাকে সাবলীলভাবে বিছানায় শুয়ে দিয়ে নিজের শীতল অধর সন্তর্পণে ঠেকে দেয় জবার ললাটে। গভীর দৃঢ় এক চুম্বন এঁকে দেয় সেখানে, যেন এই চুম্বন এক অদৃশ্য অঙ্গীকার, এক অনিবর্জনীয় অধিকার প্রতিষ্ঠার সিলমোহর। তারপরে নরম অথচ দৃঢ় স্বরে বলে উঠে, রাত অনেক হয়েছে, ঘুমাও। কোনো প্রতিক্রিয়া আসার আগেই সে জবাকে নিজের উন্মুক্ত বুকে চেপে ধরে, শক্ত বাহুর ঘোরাটোপে বন্দি করে নেয় তাকে। পরক্ষণে নিজের নেত্র যুগল বন্ধ করে নেয় শেহবাজ, কিন্তু তার অস্তিত্বের প্রতিটি অনুভূতি টের পায় জবা। মুখে স্থির হয়ে থাকার স্পন্দনের প্রতিটি ঢেউ যেন তারও হৃদয়ে প্রতিফলিত হয়, প্রতিটি শ্বাস যেন জবার অস্তিত্বে ছড়িয়ে পড়ে। রাত নেমে আসে আরো গভীরে, সময় থমকে থাকে এই দুই হৃদয়ের বৃত্তের মধ্যে। রাত গভীর হয়, জমিদার মহলের প্রতিটি কোণে ঘুমের মুহে আচ্ছন্ন হয়ে পড়ে। রাত নেমে আসে আরো গভীরে, সময় থমকে থাকে এই দুই হৃদয়ের বৃত্তের মধ্যে। রাত গভীর হয়, জমিদার মহলের প্রতিটি কোণ ঘুমের মুহে আচ্ছন্ন হয়ে পড়ে। নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে যায়, বাতাসের সামান্য শ্রুত অনুভূতি হয় স্পষ্টভাবে, কিন্তু একজোড়া চোখে আজ ঘুম নেই। জোনায়েদ একের পর এক দীর্ঘশ্বাস ফেলে, তার বুকে অশান্তির আগুন থেকে থেকে করে চলছে। আর মাত্র একদিন, তারপর রুকাইয়া তার হবে। অথচ আশ্চর্যের বিষয়, কোনো প্রশান্তি নেই তার হৃদয়ে। কেন থাকবে? রুকাইয়া সেই দগ্ধ দৃষ্টি, সে ব্যথায় জর্জরিত চোখের ভাষা কিছুতেই ভুলতে পারছে না সে। অস্থির হয়ে ওঠে মন, পায়চারি করে বারবার নিজের চিন্তাকে যুক্তির গণ্ডিতে প্রবেশ করাতে চায়, কিন্তু হৃদয় একবারের জন্য মানতে রাজি হয় না। একবার, শুধু একবার রুকাইয়াকে দেখার জন্য মন আনচান করে ওঠে তার। ফের কোনো সিদ্ধান্তের অপেক্ষা না করে পদযুগল আপনি এগিয়ে যায় রুকাইয়ার কক্ষের উদ্দেশ্যে। নিঃশব্দে মহলের বাইরে আসে জুনায়েদ, কোনো দিক বিচার না করে দৃঢ় পদক্ষেপে মহল বেয়ে উঠে রুকাইয়ার কক্ষের বারান্দায়। তারপর ধীরে ধীরে প্রবেশ করে সেই কক্ষে, যেখানে নিঃশব্দ রাতের মাঝে এক অনিন্দ দৃশ্য অপেক্ষা করছিল তার জন্য। রুকাইয়া ঘুমে আচ্ছন্ন। জুনায়েদের দৃষ্টি স্থির হয়ে যায়, জানালার ফাঁকগুলি ছাদের শুভ্র আলো রুকাইয়ার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। তার কোমল দেহ ঝলমল করে ওঠে সেই আলোর ছোঁয়ায়, যাদের আভায় রুকাইয়া এতটাই অপার্থিব লাগছে যে প্রেমিক হৃদয়ের বুকের উঠানামা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। জুনায়েদ ধীরে ধীরে এগিয়ে এসে রুকাইয়ার শিয়রের কাছে বসে, চোখ তুলে তাকায় ছাদের দিকে। এক মুহূর্তের জন্য সে হারিয়ে যায়, তারপর মোহিত কণ্ঠে ফিসফিসে বলে, ওহে চাঁদ, তুমি কি জানো তোমার থেকেও অতীব সুন্দর আমার চাঁদের আলো? বাক্যটির পরিসমাপ্তি ঘটিয়ে জুনায়েদ ফের নিজ তৃষ্ণার্থ দৃষ্টি নিবদ্ধ করে রুকাইয়ার ঘুমন্ত মুখশ্রীর পানে। কি অদ্ভুত মায়া ছড়িয়াছে ওই মুখে তাকিয়ে। এই নিদ্রায় আচ্ছন্ন শেহজাদি জানে? জানে না। যদি জানতো, অন্তত জিনের নজরে পড়ার ভয় হলেও নিজেকে আবদ্ধ করে নিত এক লৌহ চাদরে। কথাগুলো ভেবে প্রেমিক পুরুষ হেসে উঠে। তার সেই হাসি যদি কারো নজরে পড়তো, তবে সকলে দেখতে কতটা তৃপ্তি লুকায়িত আছে সেই হাসিতে। হাই, ভালোবাসা কি অদ্ভুত, কি মোহনীয়! কিছুক্ষণ পূর্বেও যার জন্য নিজ অন্তর ব্যথায় জর্জরিত হয়েছিল, সে একই ব্যক্তির জন্য প্রেমিক পুরুষের মলিন অধরে তৃপ্তির হাসি ফুটে উঠল। ভালোবাসা, তুমি সত্যি মহান। কেউ তোমায় পেয়ে হয় মজনু, কেউ তোমায় হারিয়ে হয় দেবদাস। জুনায়েদ তাকিয়ে আছে পলকহীন ভাবে, নিঃশব্দে নৈকটে বসে দেখছে তার নিদ্রায় আচ্ছন্ন হৃদয় হরণীকে। সময় কেটেছে,
রাত গভীর থেকে গভীরতম হয়েছে, কিন্তু জুনায়েদের নজর বন্ধ হয়নি নিজ প্রশিকে দেখা হতে। ঘোর লেগে আছে এই তন্দ্রাহীন চোখে। আজ যদি রুকাইয়া তার বিবাহিত বউ হতো, তবে এই পূর্ণ চাঁদের আলোয় তাকে ফুল দিয়ে মুড়ে বসে রাখত নিজ আখি যুগলের সম্মুখে। কিন্তু সেটা তো এখন হবার নয়, তাই বিবাহের প্রতীক্ষায় না হয় থাকলো সে। আজ না হয় রুকাইয়ের অগোচরে তাকে অবলোকন করলো তার তৃষ্ণার্ত চোখ। জুনাদের ন্যায় আরো এক প্রেমিক পুরুষ নির্ঘুম রাত্রি যাপন করছে চন্দ্রবিলাস করে। মহল হতে দূর দিগন্তে ভাঙ্গা ছোট্ট কুটিরের অবস্থিত সেলিমি গভীর রজনীতে নিঃশব্দে বসে আছে শীতল মাটিতে। তন্দ্রাহীন চোখে এক ধ্যানে মাটির পানে তাকিয়ে খুদাই করে চলেছে এক নাম, শাহনূর। প্রতিবার নামটি রেখে একবার আলতু হাতে সে খুদাই করা মাটির বুক মৃদু স্পর্শ করে উচ্চারণ করে ওঠে, শাহানূর। নামটি যতবার উচ্চারণ করেছে ততবারই অধরে ফুটে উঠেছে এক অপ্রতিরোধ্য হাসি। এই হাসি জগতের কোনো কিছুর সাথে তুলনা করার নয়। এই হাসি অমূল্য। এই হাসি এক অধম প্রেমিক পুরুষের, যে ভালোবাসার মানুষকে পাবে না জেনেও ভালোবেসে যাচ্ছে প্রতিক্ষণে। সময়ের ক্ষীণ স্রোত ধীরে ধীরে রাতের আধার সরিয়ে প্রভাতের সূচনা ঘোষণা করতে শুরু করেছে। পূর্বাকাশে আলোর ক্ষীণ আভা দেখা দিতেই জুনায়েদ আর বিলম্ব না করে নিঃশব্দে ঠিক যেভাবে এসেছিল সেভাবেই রুকায়ার কক্ষ ত্যাগ করে সে, যেন তার উপস্থিতির কোনো চিহ্নও না থাকে। শীতল প্রভাতের নরম বাতাস জানালার ক্ষীণ ফাঁক গলে জবা ও শেহবাজের সাহিত্য কক্ষের ভিতর ঢুকে পড়ে। সেই বাতাসের আলতো ছোঁয়া জবার ত্বক স্পর্শ করতে চোখ মেলে চায় সে। শেহবাজের প্রশস্ত বুকের উপর থেকে নড়ে চড়ে উঠতেই বোধগম্য হয় কোনো শক্ত আলিঙ্গনে বন্দি সে। কপাল কুঁচকে উঠে তার। মুহূর্তের মধ্যে স্মৃতির ঘূর্ণি পাকে ভেসে ওঠে শেহবাজের কঠিন বাহুর আলিঙ্গনে এসে বন্দি। জবা তৎক্ষণাৎ নিজের মুক্তির জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু শেহবাজের শীতল অথচ কঠোর আলিঙ্গন তাকে এক বিন্দু সরার সুযোগ দেয় না। বিরক্তির আঁচল গায়ে জড়িয়ে জবা শেহবাজের দিকে তাকাতেই তার দৃষ্টি আটকে যায় সেই মুখের নিখুঁত রেখায়। মুহূর্তে সব বিরক্তি অদৃশ্য হয়ে যায়। শেহবাজ গভীর নিদ্রায় নিমগ্ন। চোখের পাতা নেমে আছে প্রশান্তির ছোঁয়ায়, কিন্তু ভ্রুদুটো সামান্য কুঁচকে আছে, যেন ঘুমের মধ্যেও কোনো গুরুতর সিদ্ধান্তের ভার বহন করছে। জবা নিঃশব্দে হাসে সেই দৃশ্য দেখে। তার দৃষ্টি ধীরে ধীরে নেমে আসে শেহবাজের নাকের সেতু বেয়ে ঠোঁটের কোণের সূক্ষ্ম রেখাগুলোই, যেখানে কঠোর ভাবে আর কোমলতার অপূর্ব সংমিশ্রণ এক অনিবর্চনীয় আকর্ষণ সৃষ্টি করেছে। অদ্ভুত এক ধ্যানের গভীরে ডুবে যায় জবা। শেহবাজের মুখ থেকে তার দৃষ্টি কোনোভাবে সরানো সম্ভব হচ্ছে না। সেই স্থির অথচ রহস্যময় মুখশ্রী তাকে কোনো অদৃশ্য শক্তিতে বেঁধে রেখেছে। হঠাৎই এক অজানা টানে ধীরে ধীরে তার আঙ্গুল উঠে আসে। প্রথমে কিছুটা দ্বিধা আর ভয় মিশ্রিত সংকোচে ছুঁয়ে দেয় শেহবাজের কোঁচকানো ভ্রু। ফের ধীর গতিতে আঙ্গুল বুলিয়ে নেয় চোখের কোণে। অবশেষে থেমে যায় ঠোঁটের কাছাকাছি, কিন্তু সেই শীতল আঙ্গুলের স্পর্শে শেহবাজের ঠোঁটের কোণে এক ক্ষীণ কাঁপুনি খেলে যায়। ঠিক তখনই হঠাৎ চোখ মেলে তাকায় শেহবাজ। তার তীক্ষ্ণ অপলক দৃষ্টি সরাসরি গেঁথে যায় জবার মুখে। সেই দৃষ্টির ভারে জবার শ্বাস আটকে আসে। তখনই ভ্রু সামান্য কুঁচকে শেহবাজ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, ফুল কি করছিলে? শেহবাজের এই গম্ভীর প্রশ্নে জবার গলা শুকিয়ে আসে। ভয় আর লজ্জায় সারা শরীর শিউরে ওঠে। নিজেকে শেহবাজের শক্ত বাহু থেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টায় হাড় বড়িয়ে বলে ওঠে, কিছুই তো করিনি, ছাড়ুন আমাকে। কিন্তু শেহবাজের কঠিন আলিঙ্গনের মধ্যেও তার এই ছুটে ছুটে নিষ্ফল হয়। শীতল অথচ ধারালো স্বরে শেহবাজ পুনরায় বলে ওঠে, জবা ফুল, আমি মিথ্যাবাদীদের পছন্দ করি না। শেহবাজের কণ্ঠে সেই কঠোরতার শীতল স্পর্শে যাওয়ার সমস্ত ছটফটানি স্তব্ধ হয়ে যায়। চারপাশে এক তীব্র নীরবতা নেমে আসে। কিছুক্ষণ চুপ থেকে জবা এক গভীর নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে স্বীকার করে, আপনাকে ছুঁয়ে দেখছিলাম। জবার সরল স্বীকারোক্তিতে শেহবাজের ঠোঁটের কোণে অগোচরে এক ক্ষীণ হাসি খেলে যায়। সে জানে জবা ঠিক কি করছিল, কারণ তার নিদ্রা জবার আগেই ভেঙেছে। কিন্তু তবু গম্ভীর ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দেয়, কেন? এবার জবা থমকে যায়। কি উত্তর দেবে কিছুই মাথায় আসে না। লজ্জায় তার মুখমণ্ডল অগ্নিশিখার মতো লাল হয়ে ওঠে। কিছুক্ষণ নীরব থেকে নিজেকে বাঁচানোর তাড়নায় হাতক বলে ওঠে, সালাতের সময় ফুরিয়ে যাচ্ছে, দ্রুত নামাজ পড়তে যান। এবার স্পষ্ট বুঝতে পারে জবা কথা ঘোরাচ্ছে, তাই তার এই অস্বস্তি আর টেনে না নিয়ে ধীরে ধীরে শিথিল করে দেয় বাহুর বন্ধন, মুক্ত করে দেয় জবার ক্ষীণ দেহ। গভীর মুখে বিছানা ছেড়ে উঠে সালাতের জন্য প্রস্তুত হয়। সে আওয়াজ প্রস্থান করতেই জবা দ্রুত শ্বাস নেয়।
বুকের ধুকপুকানি শান্ত করার ব্যর্থ চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ আগের নিজের করা কাণ্ড মনে করতেই তার গাল আবারও লজ্জায় রাঙা হয়ে ওঠে, যেন ভেতরে ভেতরে অগ্নিস্থানে দগ্ধ হচ্ছে সে। দিবাকর তার রোশনিতে সমগ্র ধরণীকে রাঙাতে সমগ্র মহল জুড়ে ছেয়ে যায় ব্যস্ততা। জুনায়েদ ও রুকায়ের হলুদ প্রদানের আয়োজনে শাহবাজ নিজ জমিদারি কর্মের ভার বহন করার উদ্দেশ্যে পদচারণ করতেই যাবা পিছন থেকে বাচ্চাদের ন্যায় আবদারের ভঙ্গিতে বলে ওঠে, আজ বিকালে একটু তাড়াতাড়ি আসতে পারবেন? যাবার প্রশ্নে শাহবাজ ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন শোধায়, কেন? যাবা হাতে হাত মুচড়াতে মুচড়াতে বলে ওঠে, আজ তো জুনায়েদ ভাইজান আর রুকাইয়া আপাজানের গায়ে হলুদ, তাই আপনি জুনায়েদ ভাইজানের কাছে থাকলে ভালো হতো না? যাবার প্রশ্নে শাহবাজ তার একদম নিকটে গিয়ে বলে ওঠে, কথা বলা শিখছো, কিন্তু কি বললে নিজের অর্ধাঙ্গ খুশি হবে সেটা শেখনি বোকাফুল। সে যাই হোক, যদি পারি তবে চেষ্টা করব। শাহবাজের কথায় যাবা তড়িঘড়ি করে বলে ওঠে, আপনি তো জমিদার, আপনি চাইলে সবই পারবেন। যাবার কথায় শাহবাজ যাবার মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, আমি জমিদার ঠিকই, কিন্তু আমি চাইলেও সব করতে পারছি না। যেমন এখন আমার অনেক কিছুই করতে মন চাইছে, কিন্তু করছি না। শাহবাজের প্রত্যুত্তরে যাবা অবাক হয়ে চেয়ে বলে ওঠে, কি করছেন না? শাহবাজ কোনো উত্তর না দিয়ে হঠাৎই সামান্য ঝুঁকে যাওয়ার কোমল অধরের উপর নিজের অধরের হালকা ছোঁয়া এঁকে দিয়ে ফিস ফিস করে বলে, এটা যাবা নিথর হয়ে যায়। তার চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট, যেন চারিপাশের কোলাহল মুহূর্তেই থমকে গেছে। শাহবাজ জবার এই অভিব্যক্তি দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে ধীরে ধীরে প্রস্থান করে। কক্ষের দ্বার প্রান্তে পৌঁছে থমকে দাঁড়িয়ে শেষবারের মতো যাবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ফুল, আজকে একটু সাবধানে থেকো, বাহিরে বেশি যেও না। শাহবাজের কথায় যাবার সম্বিত ফিরে বলে ওঠে, কেন? যাবার প্রশ্নে শাহবাজ মুখে একটি কুটিল হাসির রেখা ফুটে উঠে বলে ওঠে, বাহিরে গেলে দেখা যাবে তোমায় হাঁসের ছানা ভেবে কেউ রান্না করে ফেলেছে, তখন আমি হাঁসের ছানার ন্যায় ফুল কোথায় পাবো? তাই তোমায় সাবধানে থাকতে বললাম। কথাগুলি বলেই আর এক মুহূর্ত বিলম্ব না করে শাহবাজ প্রস্থান করে কক্ষ হতে। আর জবা ভেবাচাকা খেয়ে হয়তো বিহব্বল হয়ে রয় সেখানটাতেই। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সাথে সাথে বিকেলের স্নিগ্ধ আবাজ ছড়িয়ে পড়ে, আর সেই ক্ষণে রুকাইয়া ও জুনায়েদকে নিয়ে যাওয়া হয় তাদের জন্য নির্দিষ্ট করা আলাদা আসনে। নারীরা সমবেত হয় রুকাইয়ার হলুদে, তাদের কণ্ঠে বেজে ওঠে গায়ে হলুদের গীত, আর পুরুষেরা সমবেত হয় জুনায়েদের হলুদের আনুষ্ঠানিক কথায়। চারপাশে রমণীদের সুরেলা গুঞ্জন মৃদু বাতাসে মিশিয়ে এক মোহনীয় আবহ তৈরি করে। জাবা ও শাহানুর হাসি মুখে রুকাইয়ার পাশে বসে এই আনন্দ ঘন পরিবেশের অংশ হয়ে থাকে। তবে উৎসবের এই উচ্ছ্বাসের মাঝেও দুটি শূন্যতা গভীরভাবে অনুভূত হয়। শাহেলা বানু ও তৌসিফের অনুপস্থিতি শাহেলা বানু শাহবাজের রুদ্র রোষের আশঙ্কায় নিজ কক্ষে নিজেকে আড়াল করে রেখেছেন। আলিয়া বানুর শত অনুরোধেও বের হওয়ার সাহস করেনি। অন্যদিকে তৌসিফ নিজ কক্ষে ক্রোধে অগ্নিশর্মা হয়ে বসে আছে। রুকাইয়ার বিয়ে জুনায়েদের সাথে সে কোনোদিনও মেনে নিতে পারছে না। তার আশা ছিল রুকাইয়াকে অন্য কোনো প্রভাবশালী রাজ্যের জমিদারের ঘরে বিয়ে দিয়ে নিজ রাজনৈতিক ক্ষমতা আরও সম্প্রসারণে। কিন্তু বিগত দুদিনের মহলের বাহিরের সফর শেষে মহলে ফিরে এই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত শুনে তার অন্তরাত্মা খুবই ফেটে পড়েছে। কিন্তু এখন আর কিছু করার উপায় নেই। ফলশ্রুতিতে সে ক্রোধ আর হতাশার আগুনে নিজেকে দগ্ধ করছে। অন্যদিকে এই জমকালো আয়োজনে রুকাইয়া নিস্তব্ধ হয়ে বসে রয়েছে। তার অন্তরে এক অজানা ভয়ের ছায়া ঘনীভূত হয়েছে। চারপাশের উল্লাস আর গানের সুরের মাঝেও তার মন জুড়ে এক অস্থিরতা। একে একে সবাই তার গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে, কিন্তু সেই উল্লাসেও রুকাইয়ার চোখে কোনো দীপ্তি নেই। জাবা কখনো রুকাইয়ার পাশে থাকে, আবার কখনো উঠে গিয়ে শাহবাজের ফিরে আসার খোঁজ নেয়। প্রতিবারই সে শূন্য দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থেকে হতাশ হয়ে ফিরে আসে। শাহবাজের অনুপস্থিতি যাবার মনে কালো ছায়া ফেলে। মনে মনে ভাবে, এই আনন্দময় ক্ষণে আমার কথা রাখলে ফুসোবাবুর কি এমন ক্ষতি হতো? তার ভাবনার মাঝে অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষ হয়। সবার মুখে তৃপ্তির ছোঁয়া নিয়ে একে একে সবাই যার যার গন্তব্যে ফিরে যায়। যাবার শাহানুর সবার চোখকে ফাঁকি দিয়ে নীরবে হলুদের পাত্র হাতে নিজেদের কক্ষের দিকে পা বাড়ায়। খানিকক্ষণ পর সবার দৃষ্টি থেকে আড়াল হতেই শাহানুর আকস্মিকভাবে ছুটে যায় সেলিমের কর্মস্থলের দিকে। গন্তব্যে পৌঁছে কোনো প্রকার ভূমিকা বা পূর্ব সংবাদ না দিয়েই সেলিমের মুখের দিকে না তাকিয়ে আলতো হাতে তার গালে হলুদের ছোঁয়া দিয়ে
আবার ঠিক সেই আগের মতোই দৌড়ে পালিয়ে যায়। সেলিম কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন এই আচমকা ঘটনায় তার মস্তিষ্ক কোনো সাড়া নেই। হাত দিয়ে গাল স্পর্শ করতেই সে বুঝতে পারে শাহানুরের রেখে যাওয়া হলুদের উষ্ণতা তার ত্বকে। সেলিমের ঠোঁটের কোণে তখন এক মৃদু হাসি ফুটে ওঠে, যেন সেই হলুদের ছোঁয়ায় তার অন্তরের গহীনে জমে থাকা অনুভূতিগুলো জেগে উঠছে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। সেলিম দ্রুত গাল থেকে হলুদের চিহ্ন মুছে ফেলে, যাতে কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। নিজেকে দৃঢ় করে আবার কাজে মনোনিবেশ করে, কিন্তু মনে রয়ে যায় এক অদৃশ্য অস্থিরতা। অন্যদিকে শাহানুর দৌড়ে নিজ কক্ষে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে সেলিমের পানে তাকিয়ে থাকে। সেলিমের প্রতিটি নাড়াচড়ার দিকে দৃষ্টি আটকে রাখে। কেন জানি আজকাল সেলিমের কাছাকাছি গেলে তার বুকে অজানা এক তোলপাড় শুরু হয়। শ্বাস নিতে কষ্ট হয়, হৃদয়ের স্পন্দন দ্বিগুণ হয়ে যায়। মুখর শাহানুর এই অনুভূতির অর্থ বুঝতে ব্যর্থ। সে কেবল জানে সেলিমের পাশে থাকলে এক অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরে। তার সকল ভাবনার মাঝে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থেকে যখন সে দেখে সেলিম নিজ গাল থেকে হলুদ মুছে ফেলেছে, তখনই শাহানুরের মনে গভীর অভিমানের ঢেউ বয়ে যায়। সেই মুহূর্তে তার বুকের ভেতর জমে থাকা অজানা অনুভূতির সাথে মিশে যায় এক করুণ হতাশা। চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ে জলবিন্দু, যা সে অস্থির হাতে মুছে ফেলে। ফের নিজেকে বোঝানোর ভঙ্গিতে চাপা স্বরে বলে ওঠে, সেলিম, তুমি পচা, একদমই আমায় পছন্দ করো না। তোমার কাছে গেলেই তুমি দূরে সরে যাও, আর যখন আমি হলুদ মাখালাম সেটাও মুছে ফেললে। আমি আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না। কথাগুলো বলে শাহানুর জানালা থেকে সরে গিয়ে নিজের বিছানায় মুখ গুজে শুয়ে পড়ে, যেন সমস্ত পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। বোকা মেয়েটা জানে না, যাকে সে পচা বলে অভিমান করছে সেই সেলিম তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। যদি শাহানুর কোনো সাধারণ মনের নারী হতো, তবে এতদিনে সেলিমের চোখে লুকানো গভীর অনুভূতি তার হৃদয় স্পর্শ করত। কিন্তু হাই, এই সরল মেয়েটির কাছে সেই অনুভূতিগুলোর মূল্য বোঝার জ্ঞান যে নাই। এই অদ্ভুত সম্পর্কে টানাপোড়েনেই লুকিয়ে আছে তাদের ভাগ্যের এক অনুচ্চারিত গল্প, যা সময়ের অতিক্রমে বোঝা যাবে সেই গল্পের নিয়তি। জাবা ধীর পায়ে হলুদের বাটি হাতে কক্ষের দ্বার অতিক্রম করতেই বারান্দায় শাহবাজের স্থির দাঁড়িয়ে থাকা অবয়ব তার দৃষ্টিতে ধরা পড়ে। শাহবাজের পেছনে হাত বেঁধে দাঁড়ানো দৃঢ় গম্ভীর অবয়ব দেখে জাবার মলিন মুখে হাসির রেখা ফুটে ওঠে। হলুদের বাটি আড়াল করে সে নিঃশব্দে শাহবাজের পেছনে গিয়ে নরম স্বরে প্রশ্ন করে ওঠে, আপনি এসেছেন? শাহবাজ তার অভ্যস্ত গম্ভীরতা ভাঙার ক্ষীণ চেষ্টা করে জড়তা ভরা কণ্ঠে জবাব দেয়, আজ কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম। জবার চোখে কৌতূহলের ঝিলিক ছড়িয়ে পড়ে। সে আবার প্রশ্ন করে, আপনি ভাইজানের কাছে গিয়েছিলেন? শাহবাজ সামান্য গলা খাকারি দিয়ে সংক্ষিপ্ত উত্তর দেয়। এই এক রত্তি উত্তরে জবার চোখে মুখে আনন্দের ছোঁয়া লাগে। শাহবাজ বারান্দা ছেড়ে কক্ষে প্রবেশ করতেই জবাও নিঃশব্দে তার পেছন পেছন হাঁটে। শাহবাজ শাল খোলার জন্য হাত বাড়াতেই জবাও নীরবে তার পাশে গিয়ে দাঁড়ায়। এমন আচরণে শাহবাজ ভ্রু কুঁচকে জবার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলে ওঠে, ফুল, এভাবে হাঁসের ছানার মতো পেছনে পেছনে ঘুরছো কেন? কি হয়েছে? জবা কোনো উত্তর না দিয়ে পেছনে লুকানো হলুদের বাটি থেকে আঙ্গুলের সামান্য হলুদ নিয়ে হঠাৎ শাহবাজের গালে ছোঁয়ানোর চেষ্টা করতেই শাহবাজ বিদ্যুৎ গতিতে জবার হাত ধরে ফেলে। জবার বিস্মিত চোখে ভয় এবং অবাক মিশ্রিত এক অদ্ভুত অভিব্যক্তি ভেসে ওঠে। তার ডাগর চোখ দুটো শাহবাজের চোখে স্থির হয়ে যায়। শাহবাজ গম্ভীর কণ্ঠে ধীরে ধীরে বলে ওঠে, ফুল, তোমার প্রতিটি অভিব্যক্তি আমার নখদর্পণে। তোমাকে আমি এমনভাবে চিনি যা তুমি নিজেও জানো না। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, বোকা ফুল। শাহবাজের কথায় জবার মুখ মলিন হয়ে যায়। সে চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রয়। শাহবাজ হঠাৎ জবার হলুদ রাঙা হাতটি নিয়ে জবারের গালে ঠেকিয়ে দেয়। জবা ভ্রু কুচকে তাকায় শাহবাজের দিকে, মনে মনে ক্রুদ্ধ হয়ে বলে ওঠে, শয়তান ফুসো বাবু, আমি আপনার গালে হলুদ লাগাতে চেয়েছি, আর আপনি আমারই গালে তা লাগিয়ে দিলেন। জবার চিন্তার অস্থিরতা কাটতে না কাটতেই শাহবাজ তার কটিদেশ শক্তভাবে হাত রেখে জবার কোমল শরীরটাকে কাছে টেনে নেয়। শাহবাজের এমন আকস্মিক টানে জবার হৃদস্পন্দন অস্থির হয়ে ওঠে। তখনই শাহবাজ তার খোঁচা খোঁচা দাড়ি ভরা গাল জবার হলুদ মাখা গালে আলতো ছুঁয়ে নেয়, যেন সেই হলুদের অংশটুকু নিজের গালেও মেখে যায়। এহেন পুরুষালী স্পর্শে জবার চোখ অজান্তেই বন্ধ হয়ে আসে। শরীর শিহরিত হয় শীতল এবং উত্তপ্ত অনুভূতির মিশ্রণে। জবার বন্ধকৃত আখি যুগলের মাঝেই শাহবাজ নিজ ওষ্ঠ জবার কানের কাছে নিয়ে হিসিয়ে বলে ওঠে,
তুমি হলুদ লাগাতে চেয়েছিলে, তাই লাগালাম। এখন খুশি তো? জবা নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, কিন্তু উত্তরের ভাষা খুঁজে পায় না সে। চারিপাশে নীরবতার মধ্যেও দুটি চিত্তের শ্বাসের শব্দটুকুই যেন একমাত্র সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে এহেন নিস্তব্ধতায়। এহেন পরিস্থিতিতে জবা শেহবাজের সম্মুখ থেকে ধীর স্থিরতার 2 কদম পিছিয়ে যায়। লজ্জার আবরণে তার অস্থির হৃদয় কম্পিত হতে থাকে, যেন প্রতিটি শিরায় শিরায় এক অদৃশ্য আগুন ছড়িয়ে পড়েছে। কিন্তু শেহবাজ কি থামবার মানুষ? জবা যত পিছু হটে শেহবাজ ততই দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসে, তার চোখে সে চিরাচরিত কঠোরতার ছাপ। তবে আজ তার অন্তঃস্থলে নতুন এক মুক্ততার শিখা দোল খাচ্ছে। শেহবাজের এমন অনর অগ্রসী ভঙ্গিমা দেখে জবার গলা কেঁপে ওঠে। তার কণ্ঠ ভাঙা স্বরে কাঁপতে কাঁপতে উচ্চারিত হয়, থামুন। শেহবাজ স্থির হয়ে দাঁড়ায়, তবে তার দৃষ্টি তীব্র, চোখের কোণে অদ্ভুত এক রহস্যের ঝিলিক খেলা করে। ভারী স্বরে সে জিজ্ঞেস করে, ভয় পাচ্ছ নাকি লজ্জা? এহেন প্রশ্ন জবার আত্মাকে কেমন অস্থির করে তোলে। সে লজ্জাপতি গাছের ন্যায় নিস্তেজ হয়ে পড়ে, মুখে 2 হাতে ঢেকে দাঁড়িয়ে থাকে, যেন সমস্ত জগৎ তার দিকে তাকিয়ে আছে। তার গালে লাল আভা ছড়িয়ে পড়ে, লজ্জার ভারে নুয়ে পড়ে তার কোমল অবয়ব। শেহবাজ এহেন দৃশ্য অবলোকন করে হঠাৎ করে তার গাম্ভীর্যতার আবরণ ছিন্ন করে এক অনাকাঙ্ক্ষিত হাসিতে ফেটে পড়ে। সেই হাসি যেন মির্জানগরের নির্জন বাতাসকে প্রতিধ্বনিত করে চারদিকে ছড়িয়ে পড়ছে। শেহবাজের এই বিরল হাসি জবার কানে পৌঁছাতেই সে বিস্ময়ে মুখ থেকে হাত সরিয়ে নেয়। তার দৃষ্টি স্থির হয় শেহবাজের মুখের উপর। কি মোহনীয় সেই হাসি, কি অপার রহস্যময় সেই দৃশ্য। শ্যামবর্ণের কঠোর মুখাবয়বে হাসির সেই কোমল রেখা যেন সূর্যের প্রথম কিরণের মতোই উজ্জ্বল, যা কোনো অন্ধকারকে চিরে ফেলে আলোর ঝলকানি ছড়িয়ে দেয়। জবার হৃৎপিণ্ড অজানা সুরে দ্রুত ছন্দে বেজে ওঠে। সে বিস্ময়ী মুগ্ধতায় ফিসফিসিয়ে বলে ওঠে, মাশাআল্লাহ। শেহবাজ তার হাসি থামিয়ে স্থির দৃষ্টিতে জবার পানি তাকায়। সেই দৃষ্টিতে ছিল এক রহস্যময় প্রশ্নের আভাস, যেন কোনো অনুচ্চারিত কথা তার চোখের ভাষায় লেখা। জবা সাহস সঞ্চার করে, আবার প্রশ্ন করে, যার হাসি এত মোহনীয় সে হাসে না কেন? শেহবাজ নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ফের ধীর পায়ে জবার নিকট এগিয়ে আসে। জবা তখনও তার পানে তাকিয়ে আছে, নিঃশ্বাস আটকে রাখা এক মন্ত্রমুগ্ধতার ঘুরে। হঠাৎ শেহবাজ জবার কোমরের শক্তভাবে হাত রাখে, তাকে নিজের নিকটে টেনে নেয়। কোনো পূর্ব সংকেত ছাড়াই তার নাক বরাবর আলতোভাবে দাঁত বসিয়ে দেয়। শীতল বাতাসের মধ্যে শেহবাজের এমন আকস্মিক আচরণে জবা কেঁপে ওঠে, ভীত কোমল স্বরে বলে ওঠে, আহ, কি করছেন? কামড়াচ্ছেন কেন? শেহবাজের ভ্রু কুঁচকে যায়, তার চোখের গভীরে অদ্ভুত এক কঠোরতার ছায়া নামে। গড় কণ্ঠে উত্তর দেয়, বোকাফুল, সাহস কত বেড়েছে তোমার! এখন আমার কাছে কৈফিয়ত চাইছো? শেহবাজের এমন কঠিন বাক্য জবার হৃদয়কে বিদ্ধ করে। ভয় ও লজ্জা রক্তিম আভা তার গালে ছড়িয়ে পড়ে। সে নিঃশব্দে চোখ নামিয়ে নেয়, তবে শেহবাজ তার মুখের নিচে হাত রেখে আলতো করে থুতনিটি তুলে ধরে। তার চোখে তখন এক অদ্ভুত কোমলতার আভাস, যা কেবল জবার জন্য সংরক্ষিত। ফের হালকা হাসির রেখা টেনে বলে ওঠে, আগে আমার জীবনে হাসার মতো কারণ ছিল না, কিন্তু এখন একটা হাসির ছানা আছে। জবা হতভম্ব হয়ে তাকিয়ে রয় শেহবাজের মুখের পানে, যেন তার কথা বুঝতে পারছে না। জবার এহেন হালাতেই শেহবাজ তার থুতনি ধরে এদিক ওদিক ঘুরে দেখে, যেন জবার মুখাবয়বে লুকিয়ে থাকা কোনো রহস্য খুঁজে বের করার চেষ্টা করছে। ফের ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটিয়ে বলে, আচ্ছা, সত্যি করে বলো তো, ছোটবেলায় তোমার আম্মা আব্বা কি ভুল করে তোমায় কোনো হাঁসের গৃহ থেকে নিয়ে এসেছিলেন? এহেন প্রশ্নে জবা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে শেহবাজের পানে। তার চোখে মিশ্রিত অবিশ্বাস আর অপমানের ছাপ স্পষ্ট। তবু শেহবাজ থেমে না থেকে আবার বলে ওঠে, না, আসলে তুমি যদি কোনো হাঁসের পাশে গিয়ে দাঁড়াও, তারা নিঃসংকোচে তোমাকে তাদের পরিবারের অংশ ভাববে। শেহবাজের মুখ থেকে এমন তীর্যক কথার পর জবা হতচকিত হয়ে যায়। তার প্রতিক্রিয়া বোঝার আগেই শেহবাজ ঠোঁটে সেই কুটিল হাসি রেখে কক্ষ থেকে বেরিয়ে যায়। আর জবা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, নিজের অন্তরাত্মার মধ্যেও চিন্তায় ডুবে যায়। কিছুক্ষণ পর এক অজানা তাড়নায় জবা দর্পণের সামনে গিয়ে দাঁড়ায়। দর্পণে নিজের মুখ উল্টে পাল্টে দেখে, তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকে ফিসফিসিয়ে বলে, কোন দিক থেকে আমাকে হাঁসের মতো লাগে? কোনো উত্তর মেলে না। ফের ভাবতে ভাবতে হঠাৎই সে দৌড়ে চলে যায় শাহনুরের কক্ষে। কক্ষে ঢুকতেই জবা দেখে শাহনুর বিছানায় মনমরা হয়ে বসে আছে।
তার চিরচেনা প্রাণ চঞ্চলতা যেন কোথায় হারিয়ে গেছে। জবা ধীরে পা বাড়িয়ে তার সম্মুখে গিয়ে নরম স্বরে জিজ্ঞাসা করে, ছোট আপাজান, কি হয়েছে? এভাবে বসে আছেন কেন? শাহানুর শূন্য দৃষ্টিতে তাকায় জবার পানে, ফের নিস্তেজ কণ্ঠে বলে, জানি না। শাহানুরের এমন শূন্য উত্তর জবার কেমন অদ্ভুত ঠেকলো। সে তা পাত্তা না দিয়ে সরাসরি প্রশ্ন করে, ছোট আপাজান, আমাকে কি দেখতে হাঁসের ছানার মতো লাগে? শাহানুর কিছুক্ষণ জবার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে, ফের কোনো কথা না বলে তার হাত ধরে জানালার নিকট নিয়ে যায়। জানালা দিয়ে আঙিনার পুকুরে ভেসে থাকা হাঁসগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরবে মিল খোঁজার চেষ্টা করে, তারপর আবার জবার দিকে তাকায়। কোনো মিল খুঁজে না পেয়ে নিঃশব্দে বিছানায় ফিরে গিয়ে বসে পড়ে শাহানুর। শাহানুরের এমন নিস্পৃহ আচরণে জবা কিছুক্ষণ নিথর দাঁড়িয়ে থাকে, তারপর মন ভার করে নিঃশব্দে ফিরে যায় নিজের কক্ষে। দরজা বন্ধ করে আবার আয়নার সামনে দাঁড়ায়, নিজের মুখে লজ্জা, অপমান আর অনিশ্চয়তার ছাপ নিয়ে বলে ওঠে, আসলে আমাকে কি সত্যি হাঁসের ছানার মতো ন্যায় লাগে? নানাবিধ অজানা অনুভূতি আর বিক্ষিপ্ত চিন্তার জালে আটকে ধীরে ধীরে ফুরিয়ে যায় দিনটি। প্রভাতের কিরণ জমিদার মহলের আঙ্গিনা রাঙাতেই শুরু হয় নতুন এক অধ্যায়ের সূচনা, রুকাইয়া ও জুনায়েদের বিবাহের আয়োজনের। জমিদার মহলের গায়ে উৎসবের রং লেগে যায়। আঙ্গিনা জুড়ে ব্যস্ততার ছাপ, কাজের লোকদের পদচারণা, আত্মীয় স্বজনদের আগমন, মহলের প্রতিটি কোণ জীবন্ত হয়ে ওঠে। সময়ের চাকা দ্রুত বেগে ঘুরতে থাকে, আর সেই স্রোতে এগিয়ে আসে সেই মুহূর্ত যেখানে এক প্রেমিক পুরুষের একতরফা প্রেমের ইতিহাস নতুন রূপ নিতে চলেছে, পূর্ণতা পেতে চলেছে তার রবের নিকট করা প্রার্থনা। জুনায়েদের গায়ে সাদা রেশমি পাঞ্জাবি, যার উপর সূক্ষ্ম জরির কারুকাজ করা। তার চোখে মুখে এক অজানা উত্তেজনা, বুকে তীব্র অস্থিরতার ঢেউ খেলছে। তার দৃষ্টিতে জ্বলছে নতুন জীবনের স্বপ্ন, যার কেন্দ্রবিন্দুতেই রয়েছে রুকাইয়া। তবে জুনায়েদ যাকে নিয়ে বুনছে স্বপ্ন, সেই আজ লাল শাড়িতে টুকটুকে বধূর সাজে সজ্জিত হয়ে অনুভূতিহীন হয়ে রয়েছে। আজ তার চোখে মুখে কোনো আবেগের রেখা নেই। রুকাইয়া বরাবর শান্ত সংযত স্বভাবের মেয়ে, কিন্তু আজকের এই নিস্তব্ধতা যেন এক অচেনা স্তব্ধতার নিদর্শন। তার স্থির চোখে কোনো স্বপ্নের প্রতিচ্ছবি নেই, কোনো উচ্ছ্বাসের আভা নেই। এই কেমন সম্পর্কের সূচনা? এই শূন্যতার মধ্যে কি আদৌ কোনো প্রণয়ের বীজ জন্মাবে, নাকি এই বিবাহ শুধুই সামাজিক প্রথার এক আনুষ্ঠানিকতাই জড়িয়ে ডাকবে ভিন্ন অনুভূতির দুচিত্তকে? অবশেষে আসে সে প্রতীক্ষিত ক্ষণ। বিবাহের সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ, কেবল মৌলবীর নির্দেশের অপেক্ষা। রুকাইয়াকে পর্দার আড়ালে বসানো হয়। মৌলবী তার গম্ভীর প্রজ্ঞাবান কণ্ঠে বলে ওঠেন, বলো মা, কবুল। কিন্তু রুকাইয়া স্তব্ধ, তার ঠোঁট অনড়, কোনো শব্দের আবরণ ভেদ করে বেরোয় না। চারিপাশে হালকা গুঞ্জন শুরু হয়, বাতাস ভারী হয়ে ওঠে এই অনাকাঙ্ক্ষিত নীরবতায়। শাহানুর বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে রুকাইয়ার দিকে, তার চোখে প্রশ্নের ছায়া, আশেপাশের মানুষের মুখে ছড়িয়ে পড়ে শঙ্কার রেখা। রুকাইয়া তখনও নিস্তব্ধ, যেন নিজের ভেতরে কোনো অদৃশ্য জগতে ডুবে আছে। হঠাৎ করে তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুর ধারা, কোনো প্রতিরোধ ছাড়াই। চারপাশে নেমে আসে এক অস্বস্তিকর নিস্তব্ধতা। তখনই আলিয়া বানু কঠিন মুখে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে ওঠেন, রুকাইয়া, মৌলবী যা বলছেন দ্রুত তা বলো। রুকাইয়া একবার আলিয়া বানুর দিকে ব্যথাতুর দৃষ্টিতে তাকায়, তারপর ধীরে ধীরে তার মায়ের দিকে মুখ ফেরায়। শাহালা বানু এগিয়ে এসে মেয়ের হাত শক্ত করে ধরে বলেন, রুকাইয়া, উত্তম জীবন সঙ্গী তুমি পাচ্ছ। ভাবিজান যা বলছেন তাই করো। মায়ের কণ্ঠে এই হঠাৎ পরিবর্তনের সুর শুনে রুকাইয়া গভীর শ্বাস নেয়। চোখের কোণ শুকানোর আগে কাপা কণ্ঠে উচ্চারণ করে, কবুল কবুল কবুল। তার এই উচ্চারণের সাথে সাথে আলিয়া বানুর মুখে ফুটে ওঠে এক প্রশান্তির হাসি। তিনি ফিসফিসিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। যাওয়া ছুটে গিয়ে রুকাইয়াকে জড়িয়ে ধরে, যেন তার নীরবতা ভাঙার চেষ্টা করে। চারিপাশের লোকজন আনন্দে মেতে ওঠে। কেউ বলে ওঠে, বিবাহ সম্পূর্ণ হলো, রুকাইয়া এখন জমিদার মহলের বউ। কেউ আবার ঠাট্টা করে বলে, এখন থেকে তোমার সব দায়িত্ব জুনায়েদের। উল্লাসে ভেসে যায় জমিদার মহলের আঙ্গিনা। কিন্তু সকলের কথায় শাহানুরের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে চুপ না থেকে সরল কণ্ঠে গম্ভীর প্রশ্ন ছুড়ে দেয়, কবুল বললেই কি বিয়ে হয়ে যায়? তার প্রশ্নে এক বয়স্কা মহিলা হেসে বলে ওঠেন, হ্যাঁ মা, সবাইকে সাক্ষী রেখে বর কনে কবুল বললেই বিবাহ হয়ে যায়। পরক্ষণে শাহানুরের এহেন প্রশ্নে সকলেই হাসতে থাকে। তবে শাহানুরের চোখে সেই হাসির কোনো উত্তর দিতে পারে না। সে আবার জিজ্ঞাসা করে, বিবাহ হলেই কি বউকে বর নিয়ে যাবে?
হ্যাঁ, চিরতরে নিয়ে যায়। তবে রুকাইয়ার কোথাও যেতে হবে না, শুধু কক্ষ পরিবর্তন করতে হবে। এহেন কথায় সবাই হেসে ওঠে। হাসির রোল জমিদার মহলকে আলোড়ন করে তোলে, কিন্তু রুকাইয়া সেই হাসির মধ্যে স্থির হয়ে বসে থাকে, যেন সেই উল্লাস তার কানে পৌঁছাচ্ছে না, তার হৃদয় ছুঁতে পারছে না। শাহানুর সকলের কথা মনোযোগ দিয়ে শোনার পর নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করে। সে কোনো দিকে না চেয়ে সরাসরি চলে যায় সেলিমের কাছে, যে তখন সূর্যের তীব্র উত্তাপ সহ্য করে বাগানে ফুলের সাথে লেগে থাকা আগাছাগুলো পরিষ্কার করছে। শাহানুর নিঃশব্দে সেলিমের পেছনে গিয়ে দাঁড়ায়। সেলিম তার উপস্থিতি অনুভব করে ঘাড় ঘুরিয়ে তাকে বলে ওঠে, সূর্যকুমারী, আপনি এমন এই সময় এইখানে? শাহানুর সেলিমের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার চোখে অবিচল সংকল্প নিয়ে বলে ওঠে, সেলিম, বলো কবুল। সেলিম হতবুদ্ধি হয়ে শাহানুরের দিকে তাকিয়ে বলে, কি কইতাছেন? এইগুলো আমি কবুল কমু কেন? শাহানুর সেলিমের কথায় কোনো গুরুত্ব না দিয়ে অবুঝ শিশুর মতো বারবার সেলিমকে কবুল বলার জন্য চাপ প্রয়োগ করে। সেলিম শেষে একান্তভাবে হার মেনে কাতর স্বরে বলে ওঠে, কবুল। সেলিমের কবুল বলার পরপরই শাহানুর ফের তাকে কবুল বলতে বলে। সেলিম ফের কবুল উচ্চারণ করে। এভাবে 3 বার কবুল বলার পর শাহানুরের মুখে এক স্নিগ্ধ হাসি ফুটিয়ে বলে ওঠে, কবুল কবুল কবুল। সেলিম অবাক হয়ে তাকিয়ে থাকে শাহানুরের পানে। তখনই শাহানুর এক নিঃশ্বাসে বলতে থাকে, ওই যে দূর আকাশে উড়ে যাওয়া পাখি, এই যে বাগানের ফুল, ওখানে পানিতে ভেসে বেড়ানো হাঁস, দূরের সকল গাছকে সাক্ষী রেখে তোমায় আমি বিবাহ করলাম আজ। এখন থেকে তুমি আমার সখা নও, বর, আর আমি তোমার বধূ। এবার ধরো আমার হাত, নিয়ে চলো তোমার বাড়ি। সেলিম হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। তার মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। অবাক হয়ে সে এক পা পিছিয়ে যায়। তবে শাহানুর তার দিকে আরো নিকটে চলে এসে তার হাত স্পর্শ করতেই সেলিম তীব্রভাবে হাত ঝাঁকিয়ে সরিয়ে নেয়। ফের গম্ভীর কণ্ঠে বলে, সূর্যকুমারী, আপনি এখন মহলে যান। সেলিমকে এভাবে কথা বলতে দেখে শাহানুর কিছুটা বিচলিত হয়ে যায়, তবু নরম গলায় বলে ওঠে, না না, আমি কোথাও যাব না, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। এখন তো তুমি আমার। শাহানুরের বাক্য শেষ হওয়ার পূর্বেই সেলিম কর্কশ ভাবে বলে ওঠে, বিয়ে কোনো ছেলে খেলা না যে আপনি কবুল কইলেই বিয়ে হয়ে যাইব। তাই আর একটাও কথা না কইয়া এহান্তে চলে যান। সেলিমের এই কঠোর বাক্যে শাহানুরের অবুঝ মন অভ্যন্তরীণ যন্ত্রণায় তছনছ হয়ে যায়। চোখে অশ্রু জমে অবশেষে তা গড়িয়ে পড়ে। শাহানুরের অশ্রু সেলিমের হৃদয়কে আঘাত করে, একাধিক তীক্ষ্ণ ছুরির আঘাতের ন্যায়। শাহানুরের অব্যক্ত বেদনায় কাতর হয়ে সেলিম পা বাড়ায় নিকটে। ফের শাহানুরের দিকে তাকিয়ে থেকে এক অবর্ণনীয় যন্ত্রণায় বলে, ছোট কুমারী, বাগানে এই ফুলগুলো যতদিন তার গায়ে আগাছা না জড়ায় ততদিন সে সুন্দর। এই যে ফুলগুলো দেখতেছেন সেটা আপনি, আর আমি হইলাম এই আগাছাগুলা। ছোট কুমারী, ফুলের গায়ে আগাছা মানায় না, তাই আপনার লগে এই সেলিম কখনোই মানাইব না। আপনি অবুঝ, তাই আমার লগে যাইতে চান। যদি বুঝদার হইতেন তাহলে এই কথা জীবনেও কইতে পারতেন না। সেলিমের কথায় শাহানুর কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেলিম আবার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আপনি যান এই হানেতে, আপনি আর আমার কাছে আইবেন না। আমি আর আপনারে দেখতে চাই না। সেলিমের এহেন কথা শুনে শাহানুরের অবুঝ হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার বুকের ভেতর এক অস্বস্তিকর বিষাদ জমে ওঠে, কিন্তু সে আর স্থির থাকতে পারে না। কণ্ঠে অশ্রুপূর্ণ আকুতি মিশিয়ে সে বলতে শুরু করে, সেলিম, এভাবে কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার সাথে যেতে চাইবো না, তবু এইভাবে বলো না। শাহানুরের কথায় সেলিম কোনো গুরুত্ব না দিয়ে এক প্রকার উপেক্ষার সুরে বাজ খায় গলায় বলে ওঠে, আপনি দয়া করে চলে যান ছোট কুমারী, আমি আপনার পাও দুইটা ধরি, দয়া করে না আমার উপর। সেলিমের এই নিষ্ঠুর কথায় শাহানুর অশ্রুসিক্ত নয়নে আর এক মুহূর্ত বিলম্ব না করে ধীর কম্পিত পদযুগলে সেলিমের পানে তাকাতে মহলে প্রবেশ করে। তার প্রতিটি পদক্ষেপ যেন এক অগণিত বেদনার সঞ্চার করে সেলিমের বুকে। কিন্তু সেলিম নীরবভাবে স্থবির হয়ে থাকে। তার চোখের কোণ থেকে গড়িয়ে পড়া অশ্রু নিঃশব্দে তার মুখে বিছিয়ে পড়ে। সেলিমের মনে এক অপার্থিব যন্ত্রণার সৃষ্টি হয়। ফের অম্ভরের পানে স্থির দৃষ্টিতে চায় সে। ব্যথাতুর অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে, তাহারে চাইয়াও চাইলাম না, চাওয়ার সাহস কি সবারই হয়? অন্তরের শূন্য কোণে তোর ছায়া, তবু প্রকাশের ভাষা হারাই।
অতঃপর পাইয়াও পাইলাম না, মায়ায় জড়াইয়া হারাইয়া যাই। নিভূত রাইতে চাঁদে চোখ রাখি, দেখি না তবুও যেন আধারে থাকি। আলোর কোলেও হাত বাড়াইয়া ছুঁইতে গিয়েও ছুঁইতে পারি না, তাহারে ডাকি হৃদয় জুড়াইয়া, কণ্ঠ থামাইয়া যায় বেদনার ডুবাইয়া। শব্দগুলো যায় গভীর হারাইয়া, কথাগুলো থাকে মনে লুকাইয়া। তাহারে ভালোবাসি তবু মুখে কই নাই, ভালোবাসা নিজেরে যেন চিনতে পারি না। পাইতে গিয়েও পাই নাই তারে, হৃদয়ে বাঁধি তবু রাখি তারে মুক্তির দ্বারে। শাহানুর নিজের কক্ষের দোর খোলা মাত্রই ভেতরে ঢুকে দরজা সশব্দে বন্ধ করে দেয়। বুকের ভেতর জমে থাকা অজানা বিষাদ এক নিমিষে চোখ বেয়ে অঝোর ধারায় ঝরে পড়ে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে, কিন্তু এই অস্ত্রপাতের সঠিক কারণ সে খুঁজে পায় না। শুধু সেলিমের কথাগুলো তার হৃদয়ে তীক্ষ্ণ শুলের মতো বিঁধে থাকে। অবুঝ মন তীব্র যন্ত্রণায় আত্মপ্রশ্ন করে, আমি এমন কি বলেছি যে সেলিম এভাবে আমাকে তাড়িয়ে দিল? কিন্তু সে প্রশ্নের উত্তর তার ক্লান্ত হৃদয় দিতে পারে না। শূন্য দৃষ্টিতে সামনের ফাঁকা জায়গায় তাকিয়ে থাকে শাহানুর। চোখের জল বেদনার নীরব সাক্ষী হয়ে বয়ে চলে। এই নিস্তব্ধতা আর অন্ধকার ভেদ করে হঠাৎ আলিয়া বানুর পদচারণার আওয়াজ বজ্রের মতো কানে বাজে শাহানুরের। রৌদ্রের মতো তীব্র ক্রোধ নিয়ে তিনি কক্ষের মধ্যে প্রবেশ করে দরজা জোরে ঠেলে বন্ধ করেন। শাহানুরের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধ শক্তভাবে চেপে ধরেন। আঙুলের চাপ শাহানুরের কোমল ত্বকে দাগ দাগে ছাপ ফেলতে শুরু করে। আলিয়া বানুর চোখে তখন জ্বলছে অগ্নিস্রোত, কারণ তিনি সচক্ষে দেখেছেন কিভাবে শাহানুর সেলিমের কাছে গিয়েছিল। তাই গর্জে উঠে সে বলল, তুমি কতবার নিষেধ করেছি সেলিমের কাছে না যেতে, তবুও কেন গেলে? আকস্মিক আঘাতে শাহানুর কুকড়ে উঠে যন্ত্রণায় ফিসফিস করে বলে, আম্মি জান, ছাড়ুন আমায়, খুব ব্যথা লাগছে। কিন্তু আলিয়া বানুর ভেতরে জমে থাকা রোষ এত সহজে নিভে যাওয়ার নয়। দাঁতে দাঁত চেপে ঠোঁটের কোণে কঠিন শীতলতা নিয়ে বললেন, ব্যথা লাগছে না? যদি সেলিমের কাছ থেকে দূরে না থাকো তবে এর থেকেও ভয়ঙ্কর ব্যথা তোমায় সহ্য করতে হবে। যদি এই কথা তোমার পিতা ঘৃণা করেও জানতে পারে, তবে শুধু তুমি না, সেলিমও তার ভয়াল ক্রোধ থেকে রেহাই পাবে না। মায়ের কথায় শাহানুর নিজের বাহু আলিয়া বানুর শক্ত হাত থেকে ছুটিয়ে নিয়ে অস্ফুট কণ্ঠে বলে ওঠে, কেন আপনারা আমাকে সেলিমের কাছে যেতে দিচ্ছেন না? সেলিমও কেন আমাকে দূরে সরিয়ে দিল? আমি কি এতটাই তুচ্ছ যে কেউ আমাকে পছন্দ করে না? কেন আপনারা আমাকে এভাবে আঘাত করেন? শাহানুরের অবুঝ কণ্ঠে প্রথমবারের ন্যায় ক্ষোভ আর বেদনার তীব্রতার প্রতিধ্বনি শোনা যায়। কথাগুলো শেষ হতেই সে হঠাৎ ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ে। চোখের জলে তার দৃষ্টির অন্ধকার আরো গাঢ় হয়। শাহানুরের এমন হৃদয় বিদারক অবস্থা দেখে আলিয়া বানুর কঠোরতার দেয়াল খানিকটা দুলে ওঠে। তিনি মেয়ের দিকে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে শাহানুর হঠাৎই সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুছে আবার বলে ওঠে, আম্মি জান, আপনারাই তো বলেছিলেন বিয়ের পর কনেকে স্বামীর গৃহে যেতে হয়, তবে আমাকেও সেলিমের কাছে যেতে দিন না। আমি আজকে ওই পাখি, ফুল, গাছ আর আকাশকে সাক্ষী রেখে 3 বার কবুল বলে ওকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। আম্মি জান, সেলিমকে বলুন না, দয়া করে আমাকে নিয়ে যেতে এখান থেকে। আমি থাকতে চাই না এই মহলে বন্দী হয়ে। শাহানুরের এহেন কথাগুলো আলিয়া বানুর হৃদয়ে বজ্রাঘাত করে। তড়িৎ ব্যাগে তিনি এগিয়ে গিয়ে শাহানুরের মুখ চেপে ধরে ক্ষিপ্ত কণ্ঠে ফিসফিস করে বলেন, নির্বুধ মেয়ে, নিজের জবানের লাগাম টেনে ধরো। জানো কি বলছো? এই কথা যদি অন্য কারো কানে যায় তবে তার ফল কত ভয়াবহ হতে পারে তার বিন্দু মাত্র ধারণা তোমার নেই। বিবাহ কোনো শিশুর খেলা নয় যে তুমি কবুল বললেই সব শেষ হয়ে যাবে। আলিয়া বানুর কথায় শাহানুর মায়ের হাত সরিয়ে নির্ভীক কণ্ঠে বলে ওঠে, কেন হবে না? আমি তাকে স্বামী বলে কবুল করেছি, তাহলে কেন হবে না? মেয়ের জেদ আর সরলতার মাঝখানে দাঁড়িয়ে আলিয়া বানু এক দীর্ঘ ক্লান্ত নিঃশ্বাস ছাড়লেন। চোখের কোণে জমে থাকা কঠোরতা এবার নরম হয়ে আসে, তবে কণ্ঠে থাকে শীতল সতর্কতা। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, শাহানু, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করলেও তুমি বুঝবে না। তবে মনে রেখো, যদি এই কথা অন্য কাউকে বলো তবে তারা সেলিমকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে, এমন জায়গায় যেখান থেকে ও আর কোনো দিনও এখানে ফিরে আসতে পারবে না। তুমি যদি সত্যি না চাও সেলিম দূরে যাক, তুমি নিজেকে তার থেকে দূরে রাখো, আর কারোর সাথে সেলিমের ব্যাপারে কোনো কথা বলবে না। আলিয়া বানুর কণ্ঠে সেই মুহূর্তে কোনো রাগ ছিল না, ছিল শুধুই কঠিন বাস্তবতার নির্মম সতর্কতা। জুন্নাদের কক্ষ আজ বিরাট এক উৎসবের কেন্দ্রবিন্দু।
চারপাশে ভিড় করে আছে অসংখ্য রমণীগণ। প্রতিটি মুখেই উচ্ছ্বাসের ঝলকানি, হাসির এনেছিনি। কিন্তু সেই উচ্ছ্বাসের সমুদ্রে একমাত্র ব্যতিক্রম রুকাইয়া। পালঙ্কের মাঝখানে সে নির্বিকার, তার মুখে নেই কোনো হাসির রেখা, নেই আনন্দের কোনো আভা। পরনের শাড়ির আঁচল সে শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে, যেন সেটাই তার একমাত্র অবলম্বন। এই কক্ষে, এই ভিড়ে বসে রুকাইয়ার মনোজগতে শুরু হয়েছে এক অস্থিরতার দোলাচল। অজানা শঙ্কা আর অনিশ্চয়তার প্রশ্নবাণে তার হৃদয় বিদীর্ণ হতে চাইছে। আজকে রাত কি নিয়ে আসবে তার জীবনে তা জানা নেই রুকাইয়ার, কিন্তু চিন্তার তীক্ষ্ণ নখর তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। এই অস্বস্তির আবহ কারো চোখে না পড়লেও যাবার দৃষ্টি এড়ায় না রুকাইয়ার অন্তর্দ্বন্দ্ব। সে নিঃশব্দে রুকাইয়ের মুষ্টিবদ্ধ হাতখানা নিজের হাতের আড়ালে নিয়ে নরম গলায় সকলের অগোচরে জিজ্ঞেস করে ওঠে, আপাজান কি হয়েছে? এমন অস্থির লাগছে কেন আপনাকে? যাবার কণ্ঠের কোমলতায় রুকাইয়া উত্তর দেবার আগেই ভিড়ে থাকা এক রমণী খিলখিলিয়ে হেসে উঠে বলে, জমিদার গিন্নি আজ তার ছোট জায়ের কানে এমন কি বলছেন, আমাদেরও একটু শোনান। তার কথার রেশ কাটতে না কাটতে আরেকজন তির্যক হাসি ছুড়ে যোগ করে, ও নিশ্চয়ই আজকে রাতের জন্য বিশেষ কিছু পরামর্শ দিচ্ছেন গোপনে। তাদের কথায় অন্যদেরও হাসির রোল পড়ে যায়। ফের কয়েকজন রমণী এবার সোজা যাওয়ার সামনে এসে দাঁড়িয়ে আরো নির্লজ্জ প্রশ্ন ছুড়ে দেয়, জমিদার গিন্নি কিছু মনে করবেন না, আমাদের একটু বলুন তো, ভাসুর রাতে আপনাকে জমিদার হুজুর কতটা আদর করছিল? আদরই করেছিল নাকি শরীরে জোর খাটিয়েছে? এই অবমাননাকর কথাগুলো যাবার কানে যেতেই তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করে। সে বিভ্রান্ত ভাবে এদিক ওদিক তাকায়, কি বলবে ভেবে কোনো উত্তর খুঁজে পায় না। জবার এই বিব্রত অবস্থা রুকাইয়ের চোখ কাড়ায় না। তার চোখে মুখে এক নিমিষে কঠোরতা ফিরে আসে। ঠান্ডা কিন্তু দৃঢ় কণ্ঠে সে সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, তোমরা যে যা বলছো যদি সেটুকু তোমাদের জমিদারের কানে যায় তখন কি হবে তা ভেবে রেখেছ? রুকাইয়ার এহেন কথায় মুহূর্তেই কক্ষের হাসি থমকে যায়। নীরবতার চাপা স্রোত চারপাশকে আচ্ছন্ন করে ফেলে। জমিদারের নাম উচ্চারণের মধ্যে ছিল এমন এক ভয়ালো প্রতিধ্বনি যা উপস্থিত সকলের বুকের ভিতর কাঁপন ধরিয়ে দেয়। উপস্থিত রমণীগণ একে অপরের মুখের দিকে তাকিয়ে নীরবতা রক্ষা করে। যাবার সেই নীরবতার আড়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেন কোনো অদৃশ্য ভার তার বুক থেকে নেমে গিয়েছে। তবে সেই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হয় না। কক্ষের দ্বারে ধীর পদক্ষেপে প্রবেশ করে এক বয়স্ক দাসী, যার মুখে অভিজ্ঞতার কঠিন ছাপ। তার কণ্ঠে কোনো হাসি নেই, শুধুমাত্র কর্তৃত্বপূর্ণ নির্দেশ। সময় অনেক হয়েছে, কুমারীর বিশ্রামের দরকার, আপনারা সবাই এখন বের হন। দাসের কথায় কেউ কোনো আপত্তি তোলে না। সবাই একে একে কক্ষ ত্যাগ করে, কেবল জবা ছাড়া। সকলের প্রস্থান শেষে দাসী ধীর পায়ে রুকাইয়ের সামনে এসে দাঁড়ায়। তার কণ্ঠে বিনয়ের আভাস থাকলেও কথার গভীরে ছিল এক অদৃশ্য কঠোরতা। বড় কুমারী ছোটবেলা থেকে আপনারে লালন পালন করছি, আপনার আম্মি জানের কথায় কিছু উপদেশ দিতে আসছি। রুকাইয়া তার শীতল চোখে দাসের দিকে তাকায়, কিন্তু কোনো উত্তর দেয় না। দাসী নিজের বক্তব্য চালিয়ে যায়, যেন এই কথাগুলো বলা তার জন্য এমন এক দায়িত্ব যা এড়িয়ে যাওয়া অসম্ভব। স্বামী হইল নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ পুরুষ। তিনি যেমন আপনার সব দায়িত্ব নেবেন, তেমনি আপনিও তার সব দায়িত্ব নিতে বাধ্য। তার ভালো মন্দ সবকিছু দেখতে হবে আপনাকে। আর একটা কথা মনে রাখবেন কুমারী, স্বামীর নিজের আসলে বাধা না রাখলে সে অন্য কোথাও মন বসাইব। পুরুষরা যদি খুশি করতে ব্যর্থ হইলে সে আপনারে ফেলাইয়া অন্য নারীর দিকে নজর দিব। তাই স্ত্রী হিসাবে তার সব ইচ্ছা অনিচ্ছার প্রাধান্য দিতে হইব। আপনি বুদ্ধিমতী, আমার কথার অর্থ বুঝবেন আশা করি। দাসের কথাগুলো ঘরের বাতাসকে আরো ভারী করে তোলে। রুকাইয়া কোনো উত্তর দেয় না, শুধু স্থির দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে থাকে, যেন তার চিন্তা ভাবনার জালে সে নিজেই বন্দী হয়ে গেছে। কিন্তু জবার মনে একের পর এক প্রশ্ন আঘাত হানে। সে মনে মনে বলে ওঠে, আমি তো কখনো ওনার কোনো দায়িত্ব নেইনি, না আঁচলে বেঁধে রেখেছি, না কখনো ওনাকে খুশি করার চেষ্টা করেছি। তবে কি উনি অন্য নারীর দিকে মন দেবেন? জবার হৃদয় জুড়ে উদ্বেগের ঘূর্ণাবর্ত শুরু হয়। তার চোখে মুখে দেখা যায় অস্থিরতার ছাপ। আর এক মুহূর্ত নিজের ভাবনার ভার সইতে না পেরে হঠাৎই উঠে দাঁড়ায়। রুকাইয়ার দিকে তাকিয়ে বলে, আপা জান, আমি এখন আমার কক্ষে যাই। জবা কথাটি বলেই আর এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত পায়ে নিজ কক্ষে প্রবেশ করে। কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে শেয়াবাজের কঠোর গুরু গম্ভীর অবয়ব। পেছনে হাত বাঁধা,
স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, যেন ঘরটিকে নিজের উপস্থিতির ভারে নত করেছে। শেহবাজের চোখ জবার উপর পড়তেই তার কণ্ঠস্বর নেমে আসে গভীর কঠোর সুরে। এতক্ষণ কোথায় ছিলে? জবা তার কণ্ঠের শীতলতায় এক মুহূর্ত দমে যায়, কিন্তু নিজেকে সামনে নিয়ে তৎক্ষণাৎ উত্তর দেয়, রুকাইয়া আপার সাথে ছিলাম। জবার নির্লিপ্ত প্রত্যুত্তরে শেহবাজের চোখের দৃষ্টি আরো কঠিন হয়। তার ঠোঁটের কোণে এক কঠিন রেখা ফুটে ওঠে, কণ্ঠস্বর আরো গাঢ় হয়। ফুল, এই মুহূর্তে তোমার নিজ কক্ষে থাকার কথা ছিল। নিজের স্বামীর জন্য অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু তুমি তা করনি। তারও পূর্বে ওখানে অবস্থান করার জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, সেটাও করনি। এবার বলো তো, এর জন্য তোমায় কি শাস্তি দেওয়া যায়? শেহবাজের এহেন কথায় জবার বুকের ভেতর কেঁপে ওঠে। ভয় আর অস্বস্তির মিশ্র অনুভূতি নিয়ে সে ধীরে ধীরে শেহবাজের দিকে এগিয়ে যায়। তার গা ঘেঁষে দাঁড়িয়ে শেহবাজের গায়ে জড়ানো শালটা সন্তর্পণে খুলে দিতে দিতে নরম স্বরে ফিসফিস করে বলে ওঠে, আমাকে মাফ করুন, দ্বিতীয়বার এমনটা আর হবে না। জবার কণ্ঠের সে কোমলতায় শেহবাজ কিছুক্ষণ তার দিকে কঠিন চোখে তাকিয়ে থাকে, তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, তুমি তো বড় হয়ে যাচ্ছ জবা ফুল, এখন দেখছি কথা বলাটাও শিখে গেছো, বুঝদার হয়ে উঠছো ধীরে ধীরে। শেহবাজের কথায় জবা ঠোঁটের কোণে মৃদু হাস্য রেখা খেলে যায়, চোখে দুষ্টমির ঝলক দিয়ে সে সপ্রতিভ কণ্ঠে বলে, জমিদার গিন্নি কি করে অবুঝ থাকি। জবার কথা শেষ হতেই সে শেহবাজের শক্ত হাতে নিজের আঁচল জড়িয়ে বেঁধে দিতে থাকে, যেন সেই আঁচলেই শেহবাজকে শেকলবন্দি করবে। তার এই আচরণে শেহবাজের ভ্রু কুঁচকে ওঠে, কণ্ঠে ক্ষীণ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুটে দেয়, এটা কি করছো? জবা তার কাজ থামায় না, নরম স্নিগ্ধ কণ্ঠে জবাব দেয়, স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়, তাই বেঁধে রাখছি। জবার মুখ থেকে এহেন কথা শুনে শেহবাজের চোখ আরো সংকীর্ণ হয়, তার দৃষ্টিতে প্রশ্নের ঝলখানি, কণ্ঠে চাপা কৌতূহল। এই কথা তোমাকে কে বলেছে? জবা থামতে থামতে একটু হেসে উত্তর দেয়, আমাকে কেউ বলেনি, রুকাইয়া আপাজানকে তার দাসী বলেছে। জবার কথায় শেহবাজ এক দীর্ঘ ভারী নিঃশ্বাস ছাড়ে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। জবা অবাক হয়ে শেহবাজের দিকে তাকায়, চোখে বিস্ময়ের ছায়া। ধীরে ধীরে জিজ্ঞেস করে, কোন কথা? শেহবাজ ঠান্ডা নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, তোমার বুঝদার হওয়ার কথা। কেন? জবা প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শেহবাজ তার কোমরের শীতল অথচ শক্ত হাত রেখে এক ঝটকায় কাছে টেনে নেয়। শেহবাজের সেই শীতল স্পর্শে জবার সারা শরীর এক লহমায় শিহরিত হয়ে ওঠে, যেন শীতলতার গভীরে লুকিয়ে থাকা কোনো অনিবর্চনীয় উত্তাপ তার রক্তে ছড়িয়ে পড়ছে। জবার নিঃশ্বাস আটকে আসে বুকের মধ্যে। ঠিক তখনই শেহবাজের গম্ভীর কণ্ঠস্বর জবার কানের পাশে ভেসে আসে। তার স্বর নরম হলেও সেই নরমতার আড়ালে ছিল অব্যক্ত এক কঠোরতা। আঁচলে বেঁধে রাখা মানে শুধু গায়ে কাপড় জড়ানো নয় হাঁসের ছানা। এর অর্থ হচ্ছে ভালোবাসা দিয়ে স্বামীকে এমনভাবে বেঁধে রাখা যাতে সে অন্য কিছু ভাবতেও না পারে। শেহবাজের এহেন কথার তীব্রতায় জবা লজ্জায় লাল হয়ে যায়। সে আর নিজেকে সরিয়ে না দিয়ে শেহবাজের বুকের সাথে পুরোপুরি মিশে গিয়ে তার পাঞ্জাবির কাপড় শক্ত করে মুষ্টিবদ্ধ করে ধরে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। শেহবাজের শক্ত বাহুতে বন্দী হয়ে সে কোনো প্রতিবাদও করতে পারে না। হঠাৎই শেহবাজ তার মুখখানা ধরে উপরে তুলে আর নিজের কঠিন পুরুষালী অধরের প্রগাঢ় স্পর্শ রাখে জবার রক্তিম অধরে। এই স্পর্শ তার কাছে প্রথম নয়, কিন্তু প্রতিবারই শেহবাজের এই ঘনিষ্ঠতা জবার সত্তাকে কাঁপিয়ে দেয়। তার অন্তরের গভীরে এক অজানা স্রোত বয়ে যায়। জবা চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে, যেন এই মুহূর্তকে নিজের ভেতর আটকে রাখতে চায়, আবার তা থেকে পালাতেও চায়। তার মুষ্টিবদ্ধ হাতের চাপ যত শক্ত হয়, শেহবাজের অধরের স্পর্শ ততটাই গভীর, ততটাই দাবিদার হয়ে ওঠে। শেহবাজের এই উন্মাদনা জবার ভেতরের সমস্ত প্রতিরোধ ভেঙে দেয়। প্রতিটি স্পর্শ, প্রতিটি আলিঙ্গন তাকে আরো দুর্বল করে দিচ্ছে। সে বারবার মিলিয়ে যাচ্ছে শেহবাজের ভালোবাসার ভারে। কিছুক্ষণ এভাবে কাটার পর হঠাৎ শেহবাজ জবার শরীর থেকে নিজেকে সরিয়ে নেয়। তার চোখে অদ্ভুত এক তৃপ্তি, কিন্তু মুখে সে চিরচেনা গম্ভীরতা। 2 কদম পেছনে সরে গিয়ে শীতল কণ্ঠে বলে ওঠে, অনেকটা সময় হয়েছে, যাও শুয়ে পড়ো। জবা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তার চোখে রাতের সমস্ত ক্লান্তি জমে আছে। অধরে এখনো শেহবাজের স্পর্শের উষ্ণতা জ্বলজ্বল করছে। ক্লান্ত কণ্ঠে ফিসফিস করে জিজ্ঞেস করে, আপনি ঘুমাবেন না? শেহবাজ সামান্য মাথা নাড়ে। একটু পর। এই কথাটি বলে সে দৃঢ় পায়ে কক্ষ থেকে
বারান্দার দিকে চলে যায়, যেন অন্ধকার রাতের ভেতর হারিয়ে যেতে চায় নিজের অদৃশ্য ভাবনার সাথে। আর জবা দাঁড়িয়ে থাকে হৃদয়ের গভীরে শাহবাজের স্পর্শের উষ্ণতা নিয়ে সেই রাতের নিস্তব্ধতায়। নিজের কক্ষে নীরবতা ভেদ করে রুকাইয়া হাঁটুতে থুতনি ঠেকিয়ে স্থির দৃষ্টিতে অপেক্ষা করছে জুনায়েদের আগমনের। কারণ মূলত সে এখন জুনায়েদ নামক পুরুষটির অর্ধাঙ্গিনী, তাই এই অপেক্ষা। কিন্তু সময় যেন তার নিষ্ঠুরতায় আরো কঠিন হয়ে উঠেছে। রজনী ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, অথচ জুনায়েদের উপস্থিতির কোনো আভাস নেই। সারাদিনের ক্লান্তি অবশেষে রুকাইয়ার ইচ্ছা শক্তিকেই পরাস্ত করে। তার অবসন্ন দেহটি নিথর হয়ে ঢলে পড়ে নিদ্রার অচিন গহ্বরে। কিছুক্ষণ পর ভারী নীরবতাকে চিরে দরজা ধীরে ধীরে খুলে যায়। জুনায়েদ নিঃশব্দ পদক্ষেপে কক্ষে প্রবেশ করে। তখনই রুকাইয়ার ঘুমন্ত অবয়ব তার দৃষ্টি কাড়ে। তার ঠোঁটে অজান্তেই এক মৃদু হাসির রেখা খেলে যায়। ফের সেই হাসির রেখা বজায় রেখে রুকাইয়ার অতীব নিকটে গিয়ে দাঁড়ায় সে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।